বন্ধুরা, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ক্ষমতার শীর্ষাসনে বসার পর এই রকম বেকায়দায় জীবনে পড়েননি। এবং সেই জায়গায় প্রত্যেক দিন প্রতি মুহূর্তে নিশ্চিত হয়ে যাচ্ছে তার গদি কিন্তু টলমল করছে এবং তিনি ভয়ে ভীত হয়ে যাচ্ছেন, আতঙ্কিত হয়ে যাচ্ছেন। এবার আপনারা একটা কথাই প্রশ্ন তুলবেন যে, আপনারা তো এই কথা অনেক দিন ধরেই বলে আসছেন, কিন্তু আল্টিমেটলি কোথায় কি হচ্ছে? তিনি তো এখনো বহাল তবিয়তে রয়েছে। বহাল তবিয়তে তিনি যে নেই তার প্রমাণ হচ্ছে এবার সর্বশক্তি দিয়ে তার প্রশাসন দাঁত নখ সমস্ত কিছু তীব্রভাবে বার করছে, এমনকি তাকে প্রকাশ্যে এসে প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি দিতে হচ্ছে। কিন্তু তার থেকেও বড় কথা, সেই হুমকি শোনার পরও সাধারণ মানুষ প্রতিবাদের রাস্তা থেকে সামান্যতম সরে আসার কোনো নিদর্শন দেখাচ্ছে না। ফলে ফলে ১, ২, ৩ করে মোট ৫টা কারণ সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি খোদ তার সর্বশেষ অস্ত্র প্রয়োগ করে দিয়েছেন, কিন্তু সেই অস্ত্রগুলো ভোঁতা হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। আর তাই তাই মানুষ যখন নবান্ন অভিযানে নেমেছে, যখন নবান্নের ১০০ মিটারের মধ্যে মানুষের মিছিল চলে গেছে, তখন একটা কথাই বলা যেতে পারে, এই মানুষ যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বললে ভুল হবে, দেওয়াল ফুঁড়ে ঢুকে গেছে, তারা যদি আর একটু জাগে, তাকে কিন্তু নবান্ন ছেড়ে পালাতেই হবে। কেন বলছি এত বড় কথাটা? না, হাওয়ায় ভেসে আবেগের উপর দাঁড়িয়ে শুধু কনটেন্ট ক্রিয়েট করার জন্য এই কথাটা বলছি না। ৫টা পয়েন্ট আপনাদের সামনে এক এক করে তুলে নিয়ে আসবো, আপনারা বিচার করুন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ৫ নম্বর পয়েন্টটা হতে চলেছে, সেটা শুনুন এবং তারপর আপনারা নিজেরাই বিচার করে দেখুন। সত্যি গদি যাওয়ার সময় এসে গেছে, খেলা শেষ হয়ে গেছে, আর কোথাও থেকে এর পরিত্রাণ পাবার জায়গা নেই। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এক এক করে কারণগুলো আপনাদের সামনে নিয়ে আসি। ৫টা কারণই আমি বলবো যে কেন মনে হচ্ছে বা কোন জায়গা থেকে বলছি এত এত জোর গলায় যে খেলাটা শেষ হয়ে গেছে। দেখুন, ১ নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে হুমকি রাজনীতি। আপনারা জানেন যে ২৮ তারিখ ওই ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস ছিল, সেই মঞ্চ থেকে কাদের না হুমকি দিয়েছেন। হুমকি দিয়েছেন ডাক্তারদের, হুমকি দিয়েছেন ইউটিউবারদের, হুমকি দিয়েছেন এই রাজ্যের সাধারণ প্রতিবাদী মানুষকে। এবার ফোঁস করব, গোটা দলকে লেলিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়া থেকে রাস্তাঘাটে, ট্রামে, বাসে কারোর মধ্যে সামান্যতম যে আগুনের ফুলকি আছে সেটা কমার কোনো লক্ষণ দেখেছেন? এবং সবথেকে বড় কথা একটা জিনিস দেখুন, এখানে সবথেকে বেশি হুমকিটা দেয়া হয়েছিল এই রাজ্যের আন্দোলনরত ডাক্তারদের। পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন, সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে রাজ্য সরকার অ্যাকশন নিতে পারে। আমি নিচ্ছি না, আমি খুব ভালো মানুষ তো, মানে বলেননি, বলতে চাইছেন, আমি খুব ভালো মানুষ তো, দয়া করছি তাই নিচ্ছি না, কিন্তু আমি অ্যাকশন নিতে শুরু করলে কি হবে? তোমাদের কেরিয়ারটা শেষ হয়ে যাবে। আমি একটা এফআইআর করলে অন্য কোথাও ভর্তি হতে পারবে না, কোথাও পাসপোর্ট ভিসা পাবে না। অর্থাৎ এবার কাজে এসো, নাহলে কিন্তু আমি সবক শেখাবো। এইবার এতে তো ডাক্তারদের হতোদ্যম হয়ে যাওয়ার কথা। সত্যিই তো, তারা পড়াশোনা করতে এসছেন, তারা ডাক্তারি করতে এসছেন, তারা তো গুন্ডামি মস্তানি করতে আসেননি। এই রকম যেখানে সরকার হুমকি দেয়, সেখানে তো তারা ভয়ে পিছিয়ে আসবেন। উল্টে কি হলো? ডাক্তার সমাজ বলে দিল যে একজনও আন্দোলনরত কোনো ডাক্তারি ছাত্র ছাত্রীর গায়ে হাত দিয়ে দেখুন, আঁচড় দিয়ে দেখুন, গণ ইস্তফা দেব। ডাক্তাররা এই বলিষ্ঠভাবে বলছে। আসলে এই ডাক্তার সমাজের সকলেই তো আর ডক্টর সন্দীপ ঘোষ নয়, যারা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দিনের পর দিন এইভাবে দুর্নীতির সাম্রাজ্য চালাবে। তারা একটা যে প্রফেশনের সঙ্গে আছে, যেটাকে সারা পৃথিবীর মানুষ খুব খুব সম্মানের চোখে দেখে এবং সেই জায়গাটা তারা মেনটেন করার চেষ্টা করেন, সেই ডাক্তারদের কালিমালিপ্ত করছে এক শ্রেণীর ধান্দাবাজ দালাল। আর তারাই এই তৃণমূলের সম্পদ। তাদেরকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করে যায়। তাই এই ডাক্তার সমাজটা, যারা পুরো ডাক্তার সমাজটাকে কলুষিত করতে চাইছে, এই ধান্দাবাজ দালালগুলো যারা গোটা ডাক্তারি সমাজের মান ইজ্জত মাটিতে মিশিয়ে দিচ্ছে, তাদেরকে এক্সপোজ করার সময় এসছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গত ১৩ বছরে বাংলা জুড়ে এই যে দুর্নীতির আখড়া সাম্রাজ্য তৈরি হয়েছে, একটা লবি তৈরি হয়েছে, তাদেরকে সবক শেখানোর সময় এসছে। এবং এই ক্রান্তিকালে যদি তাদেরকে এক্সপোজ করা না যায়, তাদেরকে সমাজের সামনে চিহ্নিত করা না যায়, তাদেরকে শায়েস্তা করা না যায়, এই স্বাস্থ্য যে ব্যবস্থাটা রয়েছে সেটা ভেঙে চুরমার হয়ে গেছে, আরও শেষ হয়ে যাবে, আর কিচ্ছু বাকি থাকবে না। ফলে ডাক্তাররা পাল্টা হুমকি দিয়েছেন যে একজনকেও কিছু করে দেখুন,
আমরা গণ ইস্তফা দেবো। এবার সবথেকে মজার কথা, এখানে দেখুন একটা ব্ল্যাকমেলের রাজনীতিও তৃণমূল করতে শুরু করেছিল, মমতা ব্যানার্জি করতে শুরু করেছিলেন। কি না, এই যে ডাক্তাররা রয়েছে তারা যে স্ট্রাইক করছে, তারা যে কাজে যোগ দিচ্ছে না, তার ফলে সাধারণ মানুষ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি তাদের পরিবারের কিছু হয়ে যায়, তখন তাদের পরিবার যদি খেপে গিয়ে এই ডাক্তারদের উপর কিছু করে, অর্থাৎ একটা পাল্টা মানুষকে খেপানোর চেষ্টা। আচ্ছা, এই এই আন্দোলনটা প্রায় 2 সপ্তাহের উপর হয়ে গেল, আরও বেশি তবু কম নয়। কিন্তু সেই জায়গা থেকে রাজ্যে একটাও কোনো ঘটনা ঘটেছে যে ডাক্তারের চিকিৎসা পায়নি এবং সেই জন্য রোগীর পরিবার গিয়ে এই আন্দোলনরত ডাক্তারদের পেটাচ্ছে, থ্রেট দিচ্ছে, কলার ধরছে? এর আগে কিন্তু মমতা ব্যানার্জির সাম্রাজ্যে তার সময়কালে এরকম ঘটনা বহু ঘটেছে। অর্থাৎ মানুষও বুঝে গেছে, সাধারণ মানুষও বুঝে গেছে যে এই ডাক্তাররাই আমাদের ভরসার জায়গা, তাদের আন্দোলনের জায়গাটা সঠিক। তারা একে আমাদের বাড়ির মেয়েটার নিরাপত্তার জন্য লড়ছে, অন্যদিকে এই যে স্বাস্থ্যের যে সিস্টেমটা আছে, হেলথের যে ব্যবস্থাটা রয়েছে, সেইটা এই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এদের আন্দোলন জাস্টিফাইড, এদের পাশে দাঁড়ানোর দরকার আছে, এরা যে লড়াইটা দৃঢ়চিত্ত করছে এর পাশে দাঁড়ানোর দরকার আছে। ফলে সেই হুমকি রাজনীতি মমতা ব্যানার্জির ভোঁতা হয়ে গেছে, তাকে ফেলা থুতু চাটতে হচ্ছে, বলছে আমি কোনো হুমকি দিইনি। আমরা সব অশিক্ষিত, কেউ বুঝি না কে কি বলতে চাইছে। আপনি সুপ্রিম কোর্টের আইনের রায়ের যে ব্যাখ্যাটা করছেন, অপব্যাখ্যা করছেন, সেটা সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। সুপ্রিম কোর্ট কোথায় বলে দিয়েছে যে রাজ্য সরকার অ্যাকশন নিতে পারে, আর নেওয়ার ক্ষমতা থাকলে আপনি নিয়ে দেখান। সেদিনকেই বলেছিলাম যে আপনি হুমকিটা দিয়েছিলেন যে একবার শুধু এই ডাক্তারদের গায়ে হাত পড়ুক, গোটা বাংলা যেভাবে প্রতিবাদে গর্জে উঠবে আপনি চিন্তা করতে পারবেন না। সেদিনকে আপনার সমস্ত পুলিশ ফোর্সকে আপনার নবান্নের বাইরে দাঁড় করিয়ে রেখেও আপনি আপনার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না। অর্থাৎ হুমকি রাজনীতি ফেল। একটা বড় অস্ত্র ভোঁতা মমতা ব্যানার্জির হুমকিকে আর কেউ পাত্তাও দিচ্ছে না। ২ নম্বর, ২ নম্বর যে জায়গাটা সেটাও খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে চাপে পুলিশ। মমতা ব্যানার্জির যিনি মুশিয়া হয়ে এসেছিলেন, সমস্ত অপকীর্তির জন্য যার দিকে আঙুল উঠছে, যাকে সিবিআই তদন্তে ডাকার জন্য বলা হচ্ছে, সেই বিনীত গোয়াল ফাইনালি নোটিশ পেয়ে গেলেন। এই বিনীত গোয়ালকে হিউম্যান রাইটস কমিশন, কালকেই আমি বলেছিলাম সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের বিজেপির সাংসদ, তিনি কাজের কাজটা করে এসছেন হিউম্যান রাইটস কমিশনে গিয়ে মমতা ব্যানার্জির প্রশাসনের যে অপকীর্তিগুলো আছে সেগুলোকে মেনশন করেছিলেন। সেদিনকে নবান্ন অভিযানে যে ধিকৃত কাজটা মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে করিয়েছিল তার সমস্তটা তিনি তথ্য দিয়ে এসছেন। আর এটা নিয়ে এবার বড় অ্যাকশন হবে, কেননা বাংলায় হিউম্যান রাইটস কমিশন দেখে গেছে শাসকের আইন চলে, জঙ্গলরাজ চলে। সুতরাং বাংলাকে বাঁচাতে হলে হিউম্যান রাইটস কমিশনকে এখন বসে থাকলে চলবে না। সেই বিনীত গোয়েলকে কিন্তু চিঠি করে দেওয়া হয়েছে, ফলে তড়িঘড়ি তাকে নাকি সিপি থেকে সরানোর প্ল্যান চলছে। অন্যদিকে বিজেপির যিনি আইটি সেলের হেড আছে তাকে তার কাছ থেকে পাওয়া যাচ্ছে তথ্য, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন যে এই পুলিশকে ব্যবহার করে রাজ্যপালকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এবং এই ধরনের কাজ যে পুলিশ অফিসারগুলো করে, যে সিআইডি অফিসাররা করে, তাদেরকে দিয়ে এসআইটি তৈরি করা হয়েছিল, যে এসআইটিকে দিয়ে এখানকার যে সন্দীপ ঘোষের কুকীর্তি আছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল, সেইটা হাইকোর্টে গিয়ে রিজেক্ট হয়ে গেছে। ফলে পুলিশ কিন্তু চাপে আছে যে শুধুমাত্র চটি চেটে গেলে হবে না, অন্যায়টা করে গেলে হবে না, আমাকে আইনের পরিসীমায় থাকতে হবে। এবং সেটা আমার উপরি মহল আমাকে অর্ডার করছে বলে, আমাকে বলছে বলে আমাকে করতে হবে, এইটা কিন্তু মানবে না। আর এবার সত্যিই যদি যেটা দাবি করছেন অমিত মালে, বিনীত গোয়েল বা ইন্দিরা মুখার্জি তাদের বিরুদ্ধে কেন্দ্র অ্যাকশন নিয়ে নেয়, যদি বিনীত গোয়েলকে এই হিউম্যান রাইটস কমিশন ডেকেছে তারা কিছু কড়া অ্যাকশন শুনিয়ে দেয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্রত্যেক জায়গায় কিন্তু এটা যাবে। কেননা সুপ্রিম কোর্টে বলে দিয়েছিল যে শান্তিপূর্ণ আন্দোলন হবে, তাতে দমন পীড়ন করতে পারবে না, রাষ্ট্রশক্তির ব্যবহার করতে পারবে না। সেটাই করিয়েছেন সেদিনকে মমতা ব্যানার্জি তার গদিটাকে টিকিয়ে রাখার জন্য। পুলিশের এই দমন পীড়নের সমস্ত কিছু সুপ্রিম কোর্টে যাবে। আর সেখান থেকে যদি কড়া অর্ডার হয়ে যায়, চাপে আছে পুলিশ, কয়েকটা অফিসার যদি শাস্তি পেয়ে যায়, গোটা পুলিশ ডিপার্টমেন্টটা কিন্তু বিদ্রোহ ঘোষণা করে দেবে, আর অন্যায় করব না, যেটা আইনের পরিসীমায় সেই কাজটাই করব। আর যদি পুলিশ মুখ ফিরিয়ে নেয়, পুলিশ বলে দেয় আর এইসব অন্যায় কাজ করব না, তাহলে পারবেন তো গদিটা টিকিয়ে রাখতে? কে পাহারা দেবে নবান্নটা? সেই দিকেই কিন্তু এগোচ্ছে, এবং সেটা এমনি এমনি নয়। ৩ নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে এতদিন দলের মধ্যে আস্তে আস্তে লোকজন সব চুপ করে যাচ্ছিল, সেই জন্য প্রকাশ্যে বলতে হচ্ছিল যে আমাদের সর্বোচ্চ নেতা, সর্বোচ্চ নেত্রী, তাদের টুইটগুলো রিটুইট করছো না, তাদের কথা প্রচার করছো না। আজকে এই যে সেলিব্রিটি
যাদেরকে ওই বিভীষণ টিভিশন ছুঁড়ে মারা হয়, কয়েক লাখ টাকার পুরস্কার দেওয়া হয় বছর বছর, গাইয়েকে মহানায়ক করে দেওয়া হয়, তো সেই সব চটি চাটারা এখন পুরো চুপ করে গেছে। কেননা তারা জানে পাবলিক খেপেছে, এবং যে ইস্যুতে খেপেছে সেই ইস্যুতে একটু এদিক থেকে ওদিক হলে ওই শাঁখ বাজানো আর গিটার বাজানো এই পাবলিকই কিন্তু বার করে দেবে। তারা মধ্যরাত্রে নামতে পারে রাস্তায় নির্ভয়ে, আর কাউকে পরোয়া নয়। অনেক গুন্ডামি হয়েছে, অনেক মস্তানি হয়েছে, এবার এদেরকে বার্তা দেওয়ার পালা। তারা নবান্ন অভিযানে পা মেলাতে পারে, জল কামানের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে। ফলে এই যারা বাঁচার জন্য এসব করছে, নিজেদের বাড়ির চারিদিকে, নিজেদের অফিসের চারিদিকে ওই ১৪৪ ধারা জারি করে দিয়ে প্রচুর পুলিশ মোতায়েন করে তারা বেঁচে যাবে। কিন্তু আমাদের কি হবে? আমাদের কি সেই প্রোটেকশন দিতে পারবে? আর এত জনতা একসঙ্গে যদি খেপে তাহলে কি হবে? এই ভয় থেকে তারা চুপ করে যাচ্ছেন। আর এরা যত চুপ করে যাচ্ছে তত ট্রোল এলিমেন্ট চলে যাচ্ছে। এরা যত চুপ করে যাচ্ছে এদের নিয়ে আলোচনা থেমে যাচ্ছে। এই যে মেন ফোকাসটা হয়ে আছে আরজি করের জন্য বিচার চাই, এই রাজ্য জুড়ে অন্যায় চলছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই ন্যারেটিভ থেকে বাংলা এবং বাঙালিকে ঘোরাতে পারতো এই সেলিব্রিটিরা। এদের এই একটা দুটো হাস্যকর কাণ্ড, এদের একটা দুটো বক্তৃতা, একটা এমন কিছু কথা যাতে মটকা গরম হয়ে যাবে, মানুষ ওইটাতে কনসেন্ট্রেট করবে, এইটা ভুলে যাবে, মিডিয়া ফোকাস ওখানে যাবে, সেই সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ক্ষিপ্ত হয়ে উঠছেন, বলছে দলের লোকেরা টুইট রিটুইট করছে না, সেলিব্রিটিরা চুপ করে আছে কেন? অর্থাৎ অস্ত্রগুলো কিন্তু ভোঁতা হচ্ছে। ৪ নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই প্রতিবাদকে দমন পীড়নের মাধ্যমে এটাকে পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার প্ল্যান চলেছিল। কিন্তু এই রাজ্যের হাইকোর্ট আছে, তারা পুরোটা অবজার্ভ করছে এবং তারা বুঝতে পারছে যে এই রাজ্যে আইনের রক্ষাকর্তা তাদেরই হয়ে থাকতে হবে, এবং এই সরকার যা করছে সেটা প্রত্যেকটা বেআইনি, অবৈধ। যে কাজগুলো সাধারণ মানুষ করছে, যে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকারটা প্রয়োগ করছে, সেখানে সুপ্রিম কোর্ট অব্দি হস্তক্ষেপ করতে চাইছে না। আর সেইটা মমতা ব্যানার্জি নিজের পুলিশকে দিয়ে বিভ্রান্ত করার জন্য বলে দিচ্ছে এটা বেআইনি, এটা অবৈধ। আর সেই কাজটা করার জন্য ফলস কেস, ফলস ন্যারেটিভ তৈরি করে তাদেরকে জেলে পড়ার ব্যবস্থা করা হচ্ছে, একাধিক থানা থেকে মামলা করা হচ্ছে, জোর জবরদস্তি করে কোনো রকম আইন না মেনে গ্রেপ্তার করা হচ্ছে, এবং তারপর লোয়ার কোর্ট থেকে দীর্ঘদিনের জন্য পুলিশ কাস্টডি চেয়ে নেওয়া হচ্ছে, যাতে ভয় পাইয়ে দাও, দেখো এইসব এইসব করতে গেলে তোমরা সাধারণ মানুষ, আমাদের হাতে কিন্তু পুলিশ আছে, আমাদের হাতে প্রশাসন আছে, লোয়ার কোর্টে গিয়ে কিচ্ছু হবে না, সমস্ত কিছু জেলে ঢুকিয়ে দেবো, ভয় পাও, চুপ করে যাও, চুপচাপ বাড়িতে থাকো, মাস গেলে ১,০০০ টাকা ১,২০০ টাকা ভিক্ষা দিই, ওইটা নিয়ে আমাদের ভোট দাও, এই বার্তা দেওয়ার আপ্রাণ চেষ্টা। কিন্তু কলকাতা হাইকোর্ট আছে, কলকাতা হাইকোর্টে স্পষ্ট বলে দিচ্ছে এইসব করা যাবে না, মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা যাবে না। আর তাই প্রতিবাদ কিন্তু চরমে উঠছে। যে ডাক্তারদের হুমকি দিয়েছিলেন না, সেই ডাক্তাররা বলেছে বিনীত গোয়েলের পদত্যাগ চাই, এবং এই নিয়ে আমরা লালবাজার অব্দি হাঁটবো, যা করার আছে করে নাও। শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা বলে দিয়েছেন একযোগে একদিনে নবান্ন, লালবাজার, কালীঘাট অভিযান হবে, সাথে সাথে ভয়ে কালীঘাট এরিয়ায় ১৪৪ ধারা জারি করে দিয়েছে। কিন্তু এই করে প্রতিবাদ থামানো যায়? যতক্ষণ পর্যন্ত না মানুষ সুরাহা পাচ্ছে, এই প্রতিবাদ দিন দিন বাড়বে। আরজিকর কাণ্ডের পর এতদিন চলে গেছে, একটুও রেশ মেশেনি। মানুষ কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় গর্জে উঠছে, এবং জানে এই গর্জনটা স্তব্ধ হয়ে গেলে যে চূড়ান্ত দমনপীড়নটা শুরু হয়ে যাবে সেটা চিন্তার বাইরে। ফলে এই প্রতিবাদকে আটকাবেন কি করে? আর ৫ নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা সবথেকে মারাত্মক। সেটা হচ্ছে সিবিআই তদন্ত। আপনারা বলবেন এখনো তো ঘুঁচু হয়েছে, কিচ্ছু হয়নি। সিবিআই তদন্তে কাউকে অ্যারেস্ট করেনি। আরে অ্যারেস্ট করেনি বলেই তো টেনশনটা বাড়ছে। দেখুন, একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি। এই যে আরজিকর তদন্তটা হচ্ছে, এটা নেহাত নিছক একটা খুন আর ধর্ষণের মামলা নয়। এই মামলায় যদি সিবিআই শেষ পর্যন্ত বার করে সঞ্জয় রায় দোষী একা, বা তার সঙ্গে আরও ২-৩ জন ছিল, বা সন্দীপ ঘোষ কিছু দুর্নীতি করেছে, তাহলে জানবেন এই মামলাটা কোথাও যায়নি, সিবিআই সত্যিই সেখানে সেটিং করে নিয়েছে। কিন্তু এই মামলার সূত্র ধরে যদি সর্বোচ্চ স্তর অবধি পৌঁছতে পারে, তখনই জানবেন এই মামলার প্রপার জাস্টিস হয়েছে, প্রপার তদন্ত হয়েছে। এবার একটা কথা খেয়াল করে দেখুন তো, এই তৃণমূল কংগ্রেস আর এই কলকাতা পুলিশ রোজ মানুষকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, ফেক নিউজ ছড়াবেন না, ফেক নিউজ ছড়াবেন না, এইটা ফেক, ওইটা ফেক, পুলিশ দিয়ে ডেকে পাঠাচ্ছে, জেলে পুরছে, অনেক কিছু চেষ্টা করছে। এই মামলা নিয়ে শুভেন্দু অধিকারী প্রায় প্রথম দিন থেকেই একটা কথা বলেছেন, সেটা হচ্ছে স্বাস্থ্য বিভাগে একটা নেক্সাস আছে। সেই নেক্সাসটার মাথায় একজন আছে, তার নাম হচ্ছে ডক্টর SPD।
একদম নাম করে বলে দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, দুটো জিনিস হতে পারে। এক, শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা সত্যি, আর দুই, শুভেন্দু অধিকারী ফেক নিউজ ছড়াচ্ছেন। এবার শুভেন্দু অধিকারী হচ্ছে এই এই তৃণমূল কংগ্রেসকে নাকে দড়ি দিয়ে ঘুরানোর এই মুহূর্তের সব থেকে স্ট্রং লোক। সুতরাং শুভেন্দু অধিকারী যদি একটাও ফেক নিউজ বলতেন এইটা সম্বন্ধে, এতক্ষণে শুভেন্দু অধিকারীকে জেলে পোড়ার ব্যবস্থা হয়ে যেত। আর যতই হাইকোর্টের প্রোটেকশন থাক, যার খুশি প্রোটেকশন থাক, কেউ যদি আইনের বাইরে গিয়ে অন্যায় কাজ করে, কোর্ট তাকে শাস্তি দেবেই, এটুকুনি নিশ্চিত থাকুন। দেরি হতে পারে কিন্তু শাস্তি দেবে। তাহলে এই শুভেন্দু অধিকারীর ডক্টর এসপিডি নিয়ে যে কথাগুলো, তার এগেনস্টে রাজ্য সরকার একবারও কোর্টে যেতে পারছে না তো, তাকে কোনো পুলিশের নোটিশ পাঠাতে পারছে না তো, তাকে থানায় লালবাজারে ডেকে পাঠাতে পারছে না তো, কেন? তার মানে কি এই প্রথম পয়েন্টটাই ঠিক, যেটা শুভেন্দু অধিকারী বলছেন সেটা সঠিক? অর্থাৎ এই যে হেলথ সিস্টেমের একটা নেক্সাস আছে, তার মাথায় ওই ডক্টর এসপিডি বসে আছে, আর সেই ডক্টর এসপিডির সঙ্গে কি রাজ্যের মাননীয়ার কোনো বিশেষ ব্যাপার আছে, যেটা বারবার ইঙ্গিত দিচ্ছেন যে কারণে তার নেতৃত্বে এত অন্যায় হয়ে যাওয়া সত্ত্বেও নবান্নের 14 তলা কিচ্ছু করতে পারে না, এই সন্দীপ ঘোষকে আড়াল করার জন্য, প্রাইজ পোস্টিং দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। তাহলে সিবিআই তদন্ত সেই দিকেই এগোচ্ছে, ধীরে ধীরে এসপিডির দিকে যাচ্ছে, এবং এসপিডির সঙ্গে ওই 14 তলার কি সম্পর্ক সেইটা বার করছে। আর সেই জন্য টেনশনটা বাড়ছে। বারবার প্রধানমন্ত্রীকে চিঠি, ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি দাও, সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে কেসটাকে ক্লোজ করে দাও, পাত্তাও দিচ্ছে না। সিবিআইয়ের উপর চাপ দিচ্ছে যে জাস্টিস চাইতে হলে সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে যাও, সেইখানে গিয়ে হল্লা করো, আমরা ওখানে যাব। এই যে চাপ দিচ্ছে, কোনো কথা বলছে না। তার মানে সিবিআই তদন্ত কোন দিকে এগোচ্ছে, কতটা এগোচ্ছে, এসপিডি অব্দি এগোলো কিনা, এসপিডির মাথায় যে আছে সেইখান অব্দি এগোলো কিনা, কিচ্ছু এরা কিনারা করতে পারছে না। আর সেই জায়গা থেকে টেনশনটা বাড়ছে। আর যদি সত্যিই ওইখানে কিছু নেক্সাস বেরিয়ে যায়, যদি সামনে গোটা বাংলার মানুষের সামনে বেআব্রু হয়ে যায় এই এসপিডির কেসটাই কি, আর এসপিডির সঙ্গে বাকি উপরি মহলের কি কেস রয়েছে, আর বাঁচার জায়গা নেই। সেই জন্যেই কি ধামা চাপা দেওয়ার জন্য তড়িঘড়ি একটা স্কেপগোট সঞ্জয় রায়কে খাড়া করতে হয়েছিল? সেই জন্যই কি সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার জন্য ওই 14 তারিখ মধ্যরাতে গুন্ডা পাঠাতে হয়েছিল? সেই জন্যই কি সমস্ত কিছু আপ্রাণভাবে চেষ্টা করা হচ্ছে, প্রথমে আত্মহত্যা, প্রথমে শরীর খারাপ, অনেক কিছু তত্ত্ব, অনেক কিছু থিওরি। সেই জন্যই কি ওই আমাদের বোনটির মৃতদেহটি তড়িঘড়ি দাহ করে দেওয়া হয়েছিল, গোটা সিস্টেমটাকে নামিয়ে দেওয়া হয়েছিল। এটাই তো সব থেকে বড় ব্যাপার। অনেক লিঙ্ক মিসিং করে দেওয়া হয়েছে, যাতে সিবিআই তদন্তভার নিয়েও কিছু না পারে। রবিবার অবধি থাকলে সমস্তটা মিটিয়ে দেওয়া হতো হয়তো। সেইটাই আদালত করতে দেয়নি। সিবিআই ঢুকেছে, এবং সঠিকভাবে ঢুকেছে, এবং সঠিক জায়গার দিকে এগোচ্ছে। আর সেটা বেরোলেই একদম কফিনের শেষ পেরেকটা হয়ে যাবে। সেই ভয়ে, সেই আতঙ্কেই কি এত চিৎকার বাড়ছে? কি বলবেন বন্ধুরা? এই 5টা পয়েন্ট আমার মনে হয়েছে আস্তে আস্তে অস্ত্রগুলো সব ভোঁতা হচ্ছে, আর মানুষের প্রতিবাদ, প্রতিরোধটা আরও আরও বাড়ছে। আর সত্যিই যদি এটাকে এক জায়গায় নিয়ে আসা যায়, সেদিনকে নবান্ন অভিযান যা হয়েছে তার থেকে মানুষ যদি আর একটু জাগে, গদি ছেড়ে যেতেই হবে। আমি পরিষ্কার সেই 2009-এর পর 2011-র যে সিনারিওটা চলছিল, ঠিক সেই জায়গাটা, তার থেকেও আরও কঠিন জায়গায় এই সরকারটার অস্তিত্ব এখন দেখতে পাচ্ছি। আপনারা কি বলবেন? সত্যিই কি এগুলো ভ্যালিড রিজন নয়? সত্যিই কি আতঙ্কিত হচ্ছেন না, আর সেই জন্যই মুখ থেকে হুমকি বেরোচ্ছে, আর সেই হুমকিটাও যখন কাজে লাগছে না, সেই জন্য থুতু চেটার মতো বলছেন যে আমি হুমকি দিইনি? লোক গিলতে হচ্ছে? কি বলবেন বন্ধুরা এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।